আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আলোচনাগুলোতে আমাদের সাথে যেগুলো আমরা জনসাধারণরা যেভাবে দেখি আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং রাজনীতি দলগুলো কিভাবে নিষিদ্ধ দেখে সেটা নিয়ে আলোচনা করব, এবং বিএনপির করণীয় কি ছিল এবং বিএনপি কি করেছে। আবার নতুন আরেকটি সংবাদ তৈরি হচ্ছে, যেটি হলো রাজাকার রাজাকার স্লোগান আসতেছে এনসিপির কাছ থেকে। সো এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের এখানে উপস্থিত আছেন নজরুল ভাই, এবং আছেন আমাদের সাথে উপস্থিত আছেন নর্থ ফেজ ভাই, এবং আমাদের সাথে আরো অনেকে যুক্ত হবেন। এই পডকাস্টটি আপনাদের জন্য উন্মুক্ত থাকবে সকল সময়। আপনারা কমেন্ট এবং আপনারা শেয়ার করবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। সো আসসালামু আলাইকুম নজরুল ভাই এবং নর্থ ফেজ ভাই, কেমন আছেন আপনারা? প্লিজ। ইনশাল্লাহ আল্লাহ রকম ভালো আছি ব্যক্তিগতভাবে, কিন্তু জাতীয়ভাবে যে অশান্তি চলতেছে দেশের ভিতরে, ভালো থাকার কথা নাই, বোধহয় আপনারও মন ভালো নেই। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের যে টপিকটি সেটি আবারও বলছি, আওয়ামী লীগের নিষিদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো এখন কি মতামত দিবে, এবং বিএনপি স্পেশালি কি করেছে, কি করণীয় ছিল, তারা কি করেছে। এবং সাথে সাথে আমরা এটা শুনতে পাচ্ছি যে বিএম এনসিপি নতুন ভাবে রাজাকারের শব্দটি মানে তুলতেছে, কিন্তু কেন? সো এই প্রসঙ্গে প্রত্যেকজনে আপনারা 3 মিনিট করে প্রথমত কথা বলার সুযোগ পাবেন, পরবর্তীতে আপনারা 2 মিনিট করে সুযোগ পাবেন প্রত্যেকজন। আচ্ছা, আমরা প্রথমে চলে যাব নজরুল ভাইয়ের কাছে। আপনি কি মনে করেন? সম্মানিত সঞ্চালক ভাই, রাজাকার শব্দটা হচ্ছে সৃষ্টি উৎপত্তি হচ্ছে 71 সালে যারা ক্ষমতার অধিকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ভুট্টু আমেরিকার চাপে দেয় নাই, সেই পাকিস্তানিদের যারা পক্ষ অবলম্বন করেছিল তারাই রাজাকার, এটা ক্লিয়ার। এখন রাজাকার প্রসঙ্গে 53 বছরে বিচার হয়েছে কি এখনো শেষ হয় নাই? ঠিক আছে, তো রাজাকার হচ্ছে অর্থ পাচার, ভোটাধিকার লুট এবং বৈষম্য, এই 3টি কারণ ত্রুটি যার মাঝে আছে রাখাবার। 71-এর রাজাকার তো বিচার হয়েছে 53 বছর ধরে। শেখ হাসিনাই বলেছে রাজাকারের বিচার করেছি, পিতৃ হত্যার বিচার করেছি। ঠিক আছে, একজনে তুলতে পারে রাজাকারের বিচার, কিন্তু প্রকৃতপক্ষে আওয়ামী লীগ 3 টাইমের রাজাকার। রাজাকার মানে যুদ্ধ অপরাধী। আমি যদি বলি বাংলার মাটিতে আওয়ামী লীগই প্রথম যুদ্ধ অপরাধী, কথাটা শুনতে খারাপ লাগলেও আমি নগদ প্রমাণ দিচ্ছি। 1971 সালে গণতন্ত্রের ডাক দিয়ে বঙ্গবন্ধু 30 লক্ষ প্রাণ বিলালো, আবার 75-এ এসে তিনি একটা একতন্ত্র কায়েম করলেন, বাকশাল কায়েম করলেন, রাজতন্ত্রের চেষ্টা করলেন। আওয়ামী লীগের যদি মনে মনে ইচ্ছা ছিল একনায়কতন্ত্র, রাজতন্ত্র, বাকশাল, তাহলে গণতন্ত্রের ডাক দিয়ে সেই মানুষগুলোকে হত্যা করালেন কেন, এটা আমার প্রশ্ন। 2 নম্বরে এনসিপি বলতেছে রাজাকার। রাজাকার তো বললাম আওয়ামী লীগ 3 বার ভোটাধিকার লুট করেছে, বৈষম্য করেছে, অর্থ পাচার করেছে, কাজেই 3 বার আওয়ামী লীগের নেতৃস্থানীয় যারা এমপি মন্ত্রী কেন্দ্রীয় লিডার তাদের 3 বার ফাঁসি হওয়া দরকার। যদি একবারের পরে আল্লাহ ছাড়া আর কাউকে জীবিত করা নাই, কিন্তু বিধান অনুযায়ী 3 বার ফাঁসি হওয়া দরকার। কাদের? বিগত 3 বার অবৈধ সংসদের যত এমপি মন্ত্রী এবং কেন্দ্রীয় নেতারা ছিল। এনসিপি কে ধন্যবাদ জানাই আওয়ামী লীগ নিষিদ্ধে সর্বশেষ 2 দিনের জোরালো ভূমিকার জন্য, কিন্তু এনসিপি এটাও মনে রাখা উচিত আপনাদের অনেক কৃতিত্ব আছে, জাতি আপনাদেরকে বুকে নিয়েছে, এমনকি রাজনৈতিক দলগুলোর কেউ বেশি বুকে নিয়েছে, কিন্তু কথাবার্তা হিসাবে বলবেন। কারণ 53 বছরের রাজাকারটা ফাঁসি দিয়ে তারা, এই ফাঁসিতে অনেক ভুল হয়েছে, এই ফাঁসিতে অনেক ভুল হয়েছে, ধরলাম বিচার হয়েছে অবশ্য জাতীয়ভাবে। আর তারপরে এখন যারা জীবিত আছে শতকরা 99.9% 71-এর পরের জন্ম। তারপরেও 71-এর এই ভূমিকার জন্য রাজাকার জামাতদের একবার জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু জামাত যদি একবার ক্ষমা চায়, আওয়ামী লীগকে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে, তাদের দোষীদেরকে ফাঁসির কাছে ঝুলাতে হবে,
ক্ষমা চাইতে হবে, দোষীদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তারপর এই খুন যা গণহত্যা হয়েছে তাদের প্রাণ ফিরিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা এখন চলে যাব নর্থ ফেস ভাইয়ের কাছে। নর্থ ফেস ভাই যদি এই ব্যাপারে একটু কিছু বলতেন, আপনার মতামত জানতে চাই প্লিজ। আসসালামু আলাইকুম। রিজওয়ান ভাই, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি, শোনা যাচ্ছে ভাই, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আহ, যাই হোক, আমরা আপনার সাথে আমার আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরে কথা হয়নি। কংগ্রেচুলেশন, অনেকের জন্য এটা আহ, ভালো সংবাদ বা খুশি। আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে বলতে বিষয়টা হচ্ছে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে মনে হয়, তাদের বিচার না হওয়া পর্যন্ত। হ্যাঁ, তো এটা আসলে এক ধরনের দিন শেষে এটাও এক ধরনের এক্সিকিউটিভ ডিসিশন আমি বলে মনে করি। আর আমি ওই এখনো ওই আমার এই জায়গাটায় আমি স্থির থাকতে চাই যে আসলে কোনো রাজনৈতিক মতাদর্শকেই কোনো কলমের খোঁচায় বা কোনো এক্সিকিউটিভ ডিসিশন দিয়ে আহ, নিশ্চিহ্ন করা যায় না বা তাকে মুছে ফেলা যায় না। হয়তো আওয়ামী লীগ কিছুদিন তাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বর্তমানে আহ, তাদের কার্যক্রম কিছুটা কম রাখবে বা আন্ডারমাইন রাখবে, কিন্তু আমি মনে করি না তারা একেবারে ভ্যানিশ হয়ে যাবে। পরবর্তী পরিস্থিতির প্রেক্ষিতে তারা তাদের অ্যাক্টিভিটি আবার বাড়াবে বা তারা তারা আবার হয়তো রাজনীতিতে ফিরে আসতে পারে। যাই হোক, সেটা আরো অনেক ভবিষ্যতের বিষয়। আর দ্বিতীয় প্রেক্ষাপট হচ্ছে যে এনসিপি এবং জামায়াতের যে বিষয়টা নিয়ে কথা বলছেন, এখানেও আমার ভাবধারাটা হচ্ছে, আহ, আমার মনে হচ্ছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে এনসিপি আস্তে আস্তে তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি গ্রো করছে। আর জামাত ইসলামের ব্যাপারে নজরুল ভাই যেরকম এনসিপি কে থ্রেট দিলেন বা যে ভাষায় বললেন যে 53 বছরে বিচার হয়ে গেছে, এরকম বিচার মানে আমার মনে হয় না যে এরকম বিচার আসলে কোথাও দেখা হয়েছে। হ্যাঁ, যে আওয়ামী লীগের মতো একটা পলিটিক্যাল বিচার করেছে, সেটার ব্যাপারে বিতর্ক আছে, কিন্তু 71 বা ওই 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 সমাজ বা জামাত ক্ষমা চেয়ে আসে নাই। থ্যাংক ইউ। জামাতের ভূমিকা অনেকটা সেই রকম। এই কারণেই আসলে এই বর্তমান প্রজন্মের সাথে জামাতের এই প্রবলেমটা শুরু হয়েছে। আর ডান বামের রাজনৈতিক কনফ্লিক্ট তো আছেই। তো সেই জায়গা থেকেও আসলে সামনে আরো দেখার বিষয় যে শেষ পর্যন্ত আহ ডানের সাথে ডানই থাকবে আর বামের সাথে বামই থাকবে। এখন মধ্যপন্থায় যদি কোনো রাজনৈতিক উত্তরণ হয় বন্দোবস্ত, সেটা ঐক্যের ভিত্তিতে হোক বা দেশের কল্যাণের স্বার্থে হোক, সেটা দেখার বিষয়। তবে এখন যে মুভমেন্টটা হচ্ছে এনসিপির সাথে জামাতের, এটা এক ধরনের আসলে পলিটিক্যাল মুভমেন্ট, এতটুকুই আর কি। আচ্ছা, আরেকটি কোশ্চেন কিন্তু আপনি মিস করে গিয়েছেন, সেটা হলো বিএনপি স্পেশালি কি করণীয় ছিল আর কি করেছে তারা এই নিষিদ্ধের ক্ষেত্রে? কিন্তু আমার কাছে মনে হয় বিএনপির ভূমিকাটা বরাবরের মতোই ঠিকই আছে। রাজনীতিটা রাজনীতির জায়গায় আছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে জামাতকে নিষিদ্ধ করার পক্ষেও ছিল না, বা বা এক ধরনের বিবৃতি দিয়ে সে মানে নিজেকে সেফ রাখতে চেয়েছে। আওয়ামী লীগের ক্ষেত্রেও বিএনপির অবস্থানটা ঠিক একই রকম, এবং আগামীতে এনসিপির ক্ষেত্রেও একই রকম হবে। বিএনপি আসলে ওই 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 মানে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিএনপির মধ্য দিয়ে হয়েছে। তো রাজনৈতিক দলকে প্লাস মাইনাস করে রাজনীতিটা মনে হয় বিএনপি খুব একটা ওপেনলি করবে না, এবং করেও নাই। তো এই জায়গা থেকে বিএনপি তার অবস্থার কোনো পরিবর্তন করেনি, এটাই এবারও দৃশ্যমান হইল। এটা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, মোয়াজ্জেম ভাই প্লিজ, আপনি যদি আপনার বক্তব্য শুনতে চাই, তার আগে আপনাকে একটু রিমাইন্ড করে দিতে চাই,
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে রাজনৈতিক দলগুলো এখন কি মতামত দিবে এবং বিএনপি স্পেশালি কি করণীয় ছিল আর কি করেছে নিষিদ্ধের ক্ষেত্রে? আচ্ছা, আমি প্রথমে আমাদের যে উপদেষ্টা আছে মাহফুজ, আমি এই বিষয়ে কিছু বলতে চাই। একটু আগে একটা টক শো ছিল, আমার নেটওয়ার্কের কারণে আমি ওখানে অ্যাড করতে পারি নাই, কিন্তু ওই কথাটা আজকে এখানে বলি যে মাহফুজ আলম, আমি মনে করি একটা এই আমাদের দেশে সরকারে মাঝে মধ্যে দেখবেন আমাদের ঘাড়ে গাধা চেপে বসে, এই গাধা হয়ে আমাদের ঘাড়ে চেপেছে। মাঝেম ভাই, এটা আসলে ব্যক্তিগত যাচ্ছে মাঝেম ভাই। হ্যাঁ, প্রত্যেকে ঠিক আছে, কিন্তু পছন্দ হতেই পারে, তাই বলে সে গাধা, তাকে আপনি অচল পাশে এখন ফেলে দিবেন, বিষয়টা কিরকম হয়ে গেল না? কথার ব্যাখ্যা দিচ্ছি, আমি কেন বলছি সেটার ব্যাখ্যা। তা সে অখণ্ড ভারত নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে, সেখানে বিরাট একটা বিতর্ক হয়েছে, সাথে সাথে সেটা সরাই নিছে। এই যে হালি করে একটা দিছে, তাতে সরাই নিছে, মাঝখানে আর একটা দিছে, তাতে সরাই দিছে। এখন আমার কথা হলো যে তোমার এই উপদেষ্টাদের কাজ কি? আমরা তো সংস্কারের জন্য এদেরকে পাঠিয়েছি, সংস্কারের এই এই যে উপদেষ্টারা এইসব স্ট্যাটাস দেয়, সরকারের থেকে কি তাদের আছে? আমি মনে করি মোটেই না। তাদের কাজ হচ্ছে যে জনগণ যে কাজটা তাদের দায়িত্ব দিয়েছে তারা সেইটা করবে, কিন্তু তা না করে এইসব পেশাল, এই যে পেশাল পড়ে এবার জনগণের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানো, এদের এই দায়িত্ব কে দিয়েছে? আমার কথা হচ্ছে, শিশু আসিয়া ধর্ষণ হলো, আমরা ওই আন্দোলনের মনে করলাম যে এক সপ্তাহের ভিতরে মনে হয় ফাঁসি হয়ে যাবে। তারা বললো যে এক সপ্তাহের ভিতরে বিচার কার্য শুরু হয়ে যাবে। আসলে কি সেই আসিয়া হারাই গেছে, কিন্তু আর কোনো নামগন্ধ নাই। আপনি দেখেন সংস্কারের নাম এরা কিভাবে করছে, আপনি বলেন। এই যে নারীবাদী একটা সংস্কার কমিটি গঠন করেছে, বিরাট একটা বিতর্ক এনে খাড়া করে দিয়েছে এই দেশে, জাতির সামনে। এই সবগুলো কাজ কি আমরা এদের করতে বসিয়েছি ওখানে? এদের গাধা বলবে না তো কি বলবে বলেন? মনের ক্ষোভ থেকে বলতে হচ্ছে ভাই। দেখেন যে এই যে জামাতের বিষয়ে কথা বলি, জামাত যুদ্ধ অপরাধ, কিন্তু জামাত আছে ফুটবল। আওয়ামী লীগ যখন ব্যবহার করেছে তখন তাদের খেয়াল ছিল না যে জামাত যুদ্ধ অপরাধ। বিএনপি তখন মনে থাকে না। এখনো তাই সেই জামাতকে নিয়েই খেলা হচ্ছে। আসলে আমরা দেখতে চাই এই যে খেলাখেলি রাজনীতি, আমরা এই 24-এর পরে তো দেখতে চাই না ভাই। এই একে অন্যের প্রতি অভিযোগ করবে, অন্যের প্রতি অভিযোগ করবে। আমরা তো শেখ হাসিনারে 5 তারিখে বিদায় করার সাথে সাথে এগুলো বিদায় করে দিয়েছি, কিন্তু পুনরায় যদি আবার এইগুলো আসে তাহলে আসলে কি বলবেন আপনি? এখানে বলতে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অনেকেরই মায়া কান্না আছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ কেন করতে হবে। এখানে কথা আছে 2009 সালে বিডিআর হত্যা, শাপলা হত্যা, গুম খুন তো আছেই, আয়নাঘর আছে। তারপরে আপনি এখানে অ্যাড করতে পারেন, আপনি এখানে অ্যাডও করতে পারেন 2018 সালে সড়ক আন্দোলন, এটাও অ্যাড করতে পারেন। প্রহসনের নির্বাচন, গায়ের জোরে নির্বাচন, এই যে 24-এ এত লোক মরলো, আহত হলো। আর সবচেয়ে বিতরক ঘটনা হচ্ছে যে সাভারে যে মৃত লাশগুলো ভ্যানের পরে পুড়িয়ে দিল। এরপরে আপনাদেরকে বুঝাইতে হবে যে আসলে নিষিদ্ধ একটা দলকে এসে বড় কি করে তারপরে সে নিষিদ্ধ। আমার কথা এইটাই যে এই তারা বলছে যে নিষিদ্ধ পক্ষে আমরা না। বয়েশ্বর বাবু বলল যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ আছে, কালকে যদি বিএনপি নিষিদ্ধ হয়, তার মানে আপনারা কি কালকে বিএনপি হতে যাচ্ছেন? গণহত্যা করবেন, দেশের টাকা বাইরে পাচার করবেন, এ দেশে যা ইচ্ছা তাই করবেন, বিচার বিভাগকে ধ্বংস করবেন, প্রশাসনকে ধ্বংস করবেন, কি করবেন আপনারা? কি বলতে যাচ্ছেন এটা? আমার প্রশ্ন হচ্ছে এইটা। আজকে দেখেন শাহবাগে যখন এই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, বিএনপি কোনো কথা বললো না। এখন সালাউদ্দিন আহমেদ এসে বলছে যে আমরা ফেব্রুয়ারিতে এটা চেয়েছিলাম। এখন কেন ভাই? জাতি যখন পুরো একটা, আপনারা কেন আলাদা?
আপনারা কেন আলাদা? এইটা এই যে আপনাদের চুপ থাকা, এখানে ক্লিয়ার ভাবে আসছে আপনারা ভারতের রাজনীতিতে ঢুকে গেছেন। এইটা যদি কেউ খারাপ মনে করে আমার কিচ্ছু করার নেই ভাই, এটাই বাস্তব। এই বিএনপির কিছু কিছু কাজ কাম যখনই মনে করেন যে জাতির উপকারে আসবে বা জাতি এটা চাচ্ছে, তখনই তারা তাদের ওই রাজনীতির হিসাব করতে যায়। এই রাজনীতির হিসাব কিতাব করতে যেয়ে আজকে 16 বছর খালি পিটাচ্ছে আর মায়ের খাচ্ছে, ধান খেতে ঘুমাতে হচ্ছে, নদীর মাঝখানে ঘুমাতে হচ্ছে, ওই যে কোনো জনসভায় ধাওয়া খেলে পুরো মঞ্চ থেকে পালাতে হচ্ছে। এইটাই হচ্ছে কারণ যে তারা জনগণের পালস বোঝেনি, এই জন্য কোনো আন্দোলন আজ পর্যন্ত সফল করতে পারেনি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। নজরুল ভাই, আপনার কাছে যাব। টাইম অলরেডি আমরা অনেকেই বুঝতে পারছি টাইমের অবস্থা, আপনি অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। আপনি কি মনে করেন নর্থ ফেস ভাই এবং মোয়াজ্জেম ভাইকে নিয়ে আপনি কি মন্তব্য করতে চান? এটা কি মন্তব্য করতে হবে আশা করি আপনি? আমি উনার যুক্তির সাথে দ্বিমত পোষণ করতে পারছি না। 5ই আগস্টের পূর্বে বিএনপি জামাত অনেক নির্যাতিত হয়েছে, কিন্তু 5ই আগস্টের পরে সব জনতা, ছাত্র জনতার সমন্বয় সংগ্রামের ফলে, রক্তদানের ফলে যে বিজয় আসলো, এর পরবর্তীতে মির্জা আব্বাস বলেন, মির্জা ফখরুল বলেন, গয়েশ্বর বলেন, তারপর ওই বিএনপির উপদেষ্টা ফয়জুর রহমান বলেন, একটা বলদের মতো কথাবার্তা বলতেছেন। তারপর বলেন আমরা চেয়েছি। আমি আপনাকে এখন ঘোষণা দিলাম, আমি মনে মনে ভাবছি সঞ্চালক ভাইকে 100 কোটি টাকা, আরো 2 অতিথি ভাইকে 100-300 কোটি টাকা দেব, মনে মনে ভাবছি। তারপরে আমাকে বললেন যে আচ্ছা 100 কোটি টাকা আপাতত আমাদেরকে 1 কোটি 1 কোটি করে দেন। বলে যান ভাইয়া, আমি তো মনে মনে ভাবছি। তো উনারা মনে মনে ভাবলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, কার্যত আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষেই কথা বলেছেন, নিষিদ্ধের বিপক্ষে ছিলেন, নিষিদ্ধের পক্ষে কোনো কথা বলেন নাই। যার দরুন বিএনপির অবস্থা হচ্ছে এই যে ধানের শীষে পঙ্গপাল, ধানের শীষে পঙ্গপাল, তারেক বলে গয়েশ্বর আব্বাসরা পাকা ধানে মই দিচ্ছে বলে এই নেতাগুলোর, কেন্দ্রীয় নেতাগুলোর নেতা নামার খেতাগুলোর বাজে অযৌক্তিক মন্তব্যের কারণে প্রকৃতপক্ষে বিএনপির প্রতি মানুষের অনীহা নয়, ওই নেতাগুলোকে মানুষ গাদা, উনি তো বলছেন গাদাও নাই রে, 1 মন 2 মন মাল এখান থেকে এখানে নিয়ে কোনো ব্যক্তি বা জাতি উপকৃত হবে, ওই ধরনের নেতৃবৃন্দের দিয়ে কোনো উপায় হয় না। সে জিএম কাদের বললেন আন্তর্জাতিক নিষেধা আসবে, বাংলাদেশ মৌলবাদ এর উত্থান হচ্ছে, ইসলামী জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ফেসিবাদ মাথা রাখছে। এ আরেকটা বলো, মৌলবাদ একটা হিন্দু ধর্ম যদি আল্লাহকেও স্বীকার করে, গডকেও স্বীকার করে, সে আর মৌলবাদে থাকলো না। আমি মুসলমান হয়ে অন্য ধর্মের ধর্মাবলম্বীদের উপাদেশ হয়ে বাধা দেবো না, কিন্তু আমার ইসলাম ধর্মের যে বিধান আছে আমি পরিপূর্ণ আঁকড়ে ধরবো। এক কথায় শেষ শব্দ, আওয়ামী লীগ আর জাতীয়বাদের কথা বাদই দিলাম, এদের নাম লইতে মুখে দুর্গন্ধ আসে। অন্যান্য যারা রাজনীতিবিদ, নেতৃস্থানীয় ব্যক্তি, হয় দেশি বা বিদেশি নরম বিবেক লিঙ্গের মাংসে খেয়েছিল, এগুলো ভিডিও রেকর্ড করেছে সিআই এবং মোসাদ, বলছে এই কাজ করো, নাহলে তোমাদের এই দর্শনের এই আমোদ ফুর্তি প্রকাশ করে দেবো, না হয় টেকার বস্তা হয়েছে। এই দুইটা মধ্যে একটাই পরেই তারা এই বিভ্রান্তিমূলক, এক কথায় এত গাঁজা খেয়ে এরা কথাবার্তা বলতেছে যে সাধারণ যে বাংলাদেশের গাঁজাখুর আছে, এরা আর এখন গাঁজা খাওয়ার মতো গাঁজা পাচ্ছে, সব গাঁজা তো ওরাই খেয়েছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ নজরুল ভাইকে। আপনি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছেন, সালাউদ্দিন নামের যে লোকটি, সে বলছে শাহবাগ কেন যাব, সেটার উত্তর আপনার কাছে জানতে চাইবো পরবর্তীতে। তো আমরা জানতে চাচ্ছি নর্থ ফেস ভাইয়ের কাছে, আপনি কি মনে করেন ওরা কি সকল বিএমপি যে কাজগুলো করেছে, আপনি কি মনে করেন যে যেই দিন বাংলাদেশে সকলে শাহবাগে, আর তখন তারা চট্টগ্রামে তামিম ইকবালকে দিয়ে তারা ওই অনুষ্ঠান চালাচ্ছে, আপনি এখানে কি মনে করেন ওদের কি এক হওয়া উচিত ছিল কিনা তখনকার সময়?
না, এটা একটা রাজনৈতিক ডিসিশন। তাদের একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম থাকতে পারে, সেই কারণে তারা তামিম ইকবালকে দিয়ে এই মুহূর্তে প্রোগ্রামটা করিয়েছে। আমি এটাতে কোনো ইয়ে দেখছি না। এখন হ্যালো, হ্যালো। ওকে। মোয়াজ্জেম ভাই প্লিজ। নর্থ ইস্ট ভাই বিজি আই হোপ সো। মোয়াজ্জেম ভাই, হ্যাঁ, আপনি কি মনে করেন এখানে যেইখানে আমাদের বিএনপির অবশ্যই এটা করা উচিত ছিল যে শাহবাগের সাথে ঐক্যমত এবং খালেদা জিয়া এবং তারেক জিয়া, খালেদা জিয়া এবং তারেক জিয়া যে দুজনকে বলি, তারেক রহমান বলি আর তারেক জিয়া বলি, এরা কোনো একটা পোস্ট করলো না। ওরা কি বোবা? ওরা কি হাতেও লেখা লিখতে পারে না? শাহবাগের সাথে ঐক্যমত পোষণ করার জন্য একটা শব্দ লিখতে পারলো না, একটা লাইন লিখতে পারলো না। এটা কেন করলো? আপনি কি মনে করেন এই বিএনপি দিয়ে কি ভবিষ্যতের জনগণে কি খুবই গুরুত্বপূর্ণ একটি দেশকে গঠন করতে যাচ্ছে কিনা আপনি কি মনে করছেন? দেখুন, এখানে যারা আন্দোলন করেছে, সার্জিস বলেন, হাসনাত বলেন, যাই বলেন, সবাই কিন্তু একটা আশাই ছিল যে এখানে খালেদা জিয়া আসবে। এটা একটা আশাই ছিল। কিন্তু বিএনপি আসবে বা খালেদা জিয়া আসে, তাই এটা মনে করেন যে বিষয় আসলে একটা অর্জন হবে। কিন্তু এইখানে না খালেদা আসলো, না বিএনপি কোনো নেতা কোনো স্ট্যাটাস দিল, না এখানে আসলো। এখন তারে বলা হচ্ছে যে এই যে মির্জা আব্বাস আজকে বলছে যে এইটা অন্তর্বর্তী সরকার মিলে এইটা নাটক সাজাইছে, শাহবাগের এইটা। তো আমি তার কথা ধরে নিলাম এটা নাটক সাজাইছে সরকার এবং এনসিপি। এবার আসেন নাটকটা সাজাইছে কেন? আজকে 9-10 মাস হয়ে গেল, আওয়ামী লীগের বিষয়ে যখনই কথা হয় তখনই বিএনপি ওই তার পুরনো গান একসাথেই গায়, যা আমরা নিষিদ্ধর পক্ষে নয়। আমি বলেন। আরেকটু এড করতে চাই। মির্জা আব্বাস কিন্তু আজকে আবার বলেছে সেন্ট মার্টিন যাইতে এখন বলে ভিসা লাগতেছে আমাদের, সেন্ট মার্টিন আমাদেরকে বন্ধ। সে কিন্তু এই জিনিসটাকে উত্থান করছে বেশি। সে সেন্ট মার্টিন শব্দটাকে ইউজ করছে, আমরা সেন্ট মার্টিন যাইতে পারতেছি না, জলপাইগুড়িতে যাইতে পারতেছি না, আরো কোথায় কোথায় যেন আমরা যেতে পারতেছি না বাঙালিরা। স্বাধীন দেশের ভিতরে আমরা কেন যাইতে পারবো না সেটা সে করেছে। সো আপনি ওইটাকে একটু তুলে ধরার চেষ্টা করবেন প্লিজ। কিপ কন্টিনিউ। একটা জিনিস মনে করেন, এইখানে সরকার যেটা মনে করছে যে সেন্ট মার্টিনে এখন ভ্রমণ সীমিত করা ভালো, সেটা সরকারের বিষয়। কিন্তু মির্জা আব্বাসের বিষয় আমি বলি ভাই, মির্জা আব্বাস যে কথাবার্তা বলে এতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ করে। প্রতিটা বক্তব্য দেখুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মির্জা আব্বাসের প্রতিটা বক্তব্য বিএনপিকে ইমেজ ক্ষুণ্ণ করে। এর আজ এক কথা তো কাল এক কথা। এবার মনে করেন যে এই যে বলছে, যে আমি যেটা বলছিলাম যে এখানে আশাই ছিল যে খালেদা জিয়া খালি বিএনপির কোন লোক এসে এখানে অ্যাড করবে। এখন যখন এখানে গেল না, একটা মিছিল দেখলাম আমি, ভুয়া ভুয়া বিএনপি ভুয়া, দেখছেন এটা? জি জি জি। হ্যাঁ হ্যাঁ এই পজিশনে বিএনপি এই পজিশনে বিএনপি লোকানে বড় ভুয়া ভুয়া এই আগেও তাদেরকে সাপোর্ট করা উচিত। কিছু বোঝা যাচ্ছে না ভাই। কথা কেটে আসতেছে খুব সম্ভবত মোয়াজ্জেম ভাই। মোয়াজ্জেম ভাই আবার বলবেন প্লিজ। আপনার কথা আসতেছে না। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পারতেছি। যে এখানে যদি বিএনপি আসতো, শাহবাগে যদি বিএনপি এসে এদের সাথে একত্ববাদ ঘোষণা করতো, বিএনপির ইমেজ ডাউন হতো না ভাই, অনেক উপরে উঠে যেত। এইটা আমি মনে করি বিএনপির ভুল হয়েছে। এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন আর কি, এটাই বলছিলাম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এইটি আসলে আমরা এটি জানি, বাট
দিন শেষে কিন্তু আমাদের এখানে নর্থ ফেস ভাইকে আমরা একটু অ্যাড করব। নর্থ ফেস ভাই, আপনাকে 2টা মিনিট সময় নিয়ে আমাদেরকে একটু বলেন, আপনি কি মনে করেন বিএনপি খালেদা জিয়া এবং তারেক জিয়া এই দুইজন ব্যক্তি কিন্তু কিছুদিন আগে এদের কারণে, এদের আন্দোলনের কারণেই কিন্তু একত্র হতে পেরেছে। 4 মাস এখানে বিদেশে এসে থেকে গেছে, লন্ডনের মাটিতে গা গোসারি দুইছে, তারপরে বাতাস খাইছে, খাইয়া টাইয়া দেশে যাইয়া এদের যে এত বড় একটা আন্দোলন করলো, সেই আন্দোলনে একটা স্ট্যাটাস, একটা লেখা তারা লিখতে পারলো না, একটা চিরকুট লিখতে পারলো। বুঝলাম খালেদা জিয়া অসুস্থ, সে লিখতে পারে না, মুখে কথা বলতে পারে না, আরেকজনকে দিয়ে তো বলতে পারতো, তাদের ম্যানেজারকে দিয়েও তো বলতে পারতো যে আমরা এইটার সাথে ঐক্য আছি, আমি আসতে পারতেছি না, আমি অসুস্থ, তোমরা করে যাও। আপনি কি মনে করেন এখানে? নর্থ ফেস ভাই। বিষয়টা তো আসলে রাজনীতির খেলা। একটা রাজনৈতিক দল হিসেবে আরেকটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়ায় বিএনপি নিজেকে সরাসরি ভূমিকায় রাখতে চায় নাই। আমার কাছে সেটাই মনে হয়, কারণ এই মুহূর্তে বিএনপির জন্য আওয়ামী লীগ দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করাটাও আমি মনে করি না কোনো বুদ্ধিমানের মতো বিষয়, কারণ এটার একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে, তার একটা ইতিহাস আছে। হ্যাঁ, মানুষ যদি তাকে ত্যাগ করে বা ছেড়ে দেয় সেটা আলাদা জিনিস, কিন্তু আমি ওইটাই বললাম যে আমি বরাবর মতো যে এক্সিকিউটিভ অর্ডার সাইন করে বা এক ধরনের চাপের মুখে কোনো একটা রাজনৈতিক মতাদর্শকে এভাবে নিষিদ্ধ করা যায় না। এটা করলে যেটা হয়, জামাতের ক্ষেত্রেও সেটা করেছিল, জামাতও তখন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও এখন এটা হবে যে এটা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে এবং এরা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করবে। এবং যে কোনো দেশেই কোনো একটা দল যদি আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সাথে শুরু করে, তো সেটার পরিণতি আলটিমেটলি দিন শেষে ভালো হয় না, যদি না কোনো দেশের নাগরিকরা তাকে আদর্শিকভাবে বর্জন করে। তো আমি সেই প্রেক্ষিতে এখনো আমি সেই জায়গায় স্টিক থাকতে চাই যে আওয়ামী লীগের এই সিদ্ধান্ত বাতিল করার এই সিদ্ধান্তটা আমি এখনো পর্যন্ত খুব একটা পজিটিভলি দেখছি না, এবং এবং এটা নিয়ে আসলে ভবিষ্যতে আরো অনেক খেলা। বুঝতে পারছি, আপনি আসলে হলো যে চাচ্ছেন না বিএনপির বিপক্ষে কোনো কিছুই, বা আপনার মতামত বিএনপির পক্ষে হোক আর বিপক্ষে হোক, আপনি ক্রিটিক্যালি অ্যান্সারটা দিতে চাচ্ছেন যে বিএনপি যে রাইটে আছে সেটা রাইট। কিন্তু একটা কথা তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বিএনপি কে যে এত বছর আছে চলে গেছে, তো মোয়াজ্জেম ভাই, আপনি কি মনে করেন এখন মোয়াজ্জেম নজরুল ভাই, সরি নজরুল ভাই, আপনাকে এইটা বলতে হবে যে শাহবাগে তারা কেন গেল না? আমি যে প্রশ্নগুলো মোয়াজ্জেম ভাইকে করেছি সেগুলো যদি আপনাকেই করি, শাহবাগে তারা কেন গেল না? আর তারেক রহমান কি হাতে কি কুরুকুষ্ঠ লেগেছে? আমি মানে একটা অসুখের কথা বলে ফেললাম, অসুস্থ হয়ে গেছে, হাতে কি কুরুকুষ্ঠ লেগেছে? একটা মেসেজ করতে পারলো না, একটা টিভি শো করতে পারলো না, যে ইউটিউবারের মতো তো টিভি শো বলে, সেই একটা টিভি শো করতে পারলো না এই শাহবাগের আন্দোলন নিয়ে? ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গটা আমার খুব হিট করেছে আমাকে। 5ই আগস্টের কয়েকদিন পূর্ব থেকে এবং পরবর্তী যে ছাত্র সমন্বয়করা যে সফলতা দিয়েছে, যার কারণ খালেদা জিয়া মুক্তি পেয়েছে, উনারা পিঠ বাঁচিয়েছে। খালেদা ম্যাডাম হয়তো অসুস্থ, ওই ফখরুল টখরুল এগুলো হয়তো ওই বললাম গাধা, কিন্তু তারেক রহমান তো একটা থ্যাঙ্কস দিতে পারতেন যে এই আন্দোলনের জন্য জাতি আজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটাও করলেন না। আর সালাউদ্দিন সাহেবরা শাহবাগে যাবেন কেন, একথা উত্তরে আমি 3টা জিনিসই বলি। আপনারা যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ, অন্তত 3বারের নিষিদ্ধ আমি পক্ষপাতী। 3বার যেহেতু জাতিকে ভোটাধিকার হতে বঞ্চিত করেছে। আপনারা যে আওয়ামী লীগ নিষিদ্ধে এত কৃপণতা দেখাচ্ছেন, ভয় পাচ্ছেন, স্বার্থে আপনারা নিষিদ্ধ চাচ্ছেন না। একদিকে জামাত দাঁড়ালো, তারপরে বিএনপি দাঁড়ালো, ছাত্রদের মাঝ থেকে 2টা দল হইলো 4টা দল। এরপর পরে যদি আওয়ামী লীগ আর জাপা একটা দল মিলে 5টা দল যদি নির্বাচন হয় 2 মাস পরে বা আজকে বা ডিসেম্বরে, এই 5টা দলের মধ্যে আওয়ামী লীগ পাস করবে ভোটের ক্যালকুলেশন। কারণ বিএনপির ভোট আলাদা থাকবে, জামাতের ভোট আলাদা থাকবে, ছাত্র সমন্বয়ের 2টা দলের ভোট আলাদা থাকবে, আর জাতা পার্টি এবং আওয়ামী লীগ তো
একসাথে বুট খেলবে, তাদের বুটের সংখ্যাটা বেড়ে যাবে। নির্বাচন সুষ্ঠু দিলেই তো এক্ষুনি আওয়ামী লীগ পাস। এই বিএনপির গিলু একদম নষ্ট হয়ে গেছে। তারা এই হিসাবটা বুঝতে রাজি নাই যে জামাতের সাথে ঐক্য করে ছাত্র সমন্বয়কদের, ছাত্র এনসিপি দেরকে কুলে নিয়ে ডানবাও করে নির্বাচনটা গেলেও হয়তো তাদের খায়েশ পূরণ হইতো। বিএনপি যে গতিতে চলতেছে নির্বাচনী দ্বারা, যদি তারেক সাহেব বিকল্প একটা নেতৃত্ব সৃষ্টি না করে, বিএনপি হবে তলাবিহীন জুড়ি। হ্যাঁ, নর্থ ইস্ট ভাই এসেছেন। আপনি কি মনে করেন যে যদি সারা জীবনই যদি বিএনপি এভাবে করে চলে যেতে থাকে, তাইলে এখন ওল্ড কিন্তু মরে যাচ্ছে। এখন ইয়াং জেনারেশন আসতেছে। বিএনপিকে কিন্তু ইয়াং জেনারেশনের যে একটা পালস আছে সেটা বুঝতে হবে। বারবার কিন্তু এই মোয়াজ্জেম ভাই এবং নজরুল ভাই বলে আসছে। আপনি কি মনে করেন শুধু রাজনৈতিকভাবেই যেতে হবে নাকি জনগণের ভালোবাসাটাকেও আপনাকে বুঝতে হবে, ইউটিলাইজ করতে হবে? আপনি কি মনে করেন? বিএনপি কি সেটাকে বুঝতে কি ব্যর্থ নাকি? আমার এখানে একটু বাতাসের শব্দ হচ্ছে, আমি 1 মিনিট পরে বলি, আপনার কথা শুনতে পাবেন। ওকে ভাই, ওকে ভাই। সো মোয়াজ্জেম ভাই বলেন, মোয়াজ্জেম ভাই আপনি কি মনে করেন বিএনপি কি নতুন ছেলে সন্তানের পালস বুঝতে কি ব্যর্থ হচ্ছে কিনা? ভাই আসছি ভাই, এক ওকে, মিনিট। আচ্ছা, এখানে বলেন। প্রশ্নটা আরেকবার যদি পড়তেন। যখন দেখেন ওল্ড পিপল কিন্তু দিনে দিনে মারা যাচ্ছে, একের পর এক ওল্ড পিপল মরে যাচ্ছে, ওদের কিন্তু হায়াত কমে যাচ্ছে। দিন শেষে মানুষ মৃত্যুবরণ করবে, এটাই স্বাভাবিক। তো ওরা কিন্তু কমে যাচ্ছে। যারা বিএনপি করতো 1979 সাল থেকে শুরু করে এখন, তারা অনেক বয়স্ক হয়ে গেছে, তারা মরে যাচ্ছে, তারা চলে যাচ্ছে। ওই জায়গাটা খালিতে পূরণ করতেছে ইয়াং জেনারেশন গুলা। তো ইয়াং জেনারেশনের পালস কি বিএনপি শুধু রাজনৈতিক ভাবেই থাকবে, নাকি ওদের বুঝতে পারবে যে ইয়াং জেনারেশনের মতামত? এখানে ইয়াং জেনারেশনের ফ্যাক্টর হচ্ছে কি জানেন, যে আমি মনে করি যে দলের ভিতরে গণতন্ত্রটা সবচেয়ে বড় কথা। যখন থেকে এই যে কোনো দল, আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, যে কোনো সিদ্ধান্ত সবচেয়ে একজনের কাছ থেকে আসবে, যে দলেই, যে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, ওই দল ইয়াং জেনারেশনের চাওয়া পাওয়া সেটা আর গুরুত্ব দেয় না এবং কেয়ারও করে না। তার কারণ এই ইয়াং জেনারেশন তার নিজের ভিতরে যেটা আছে সেটা প্রকাশ করে না, করতে পারে না, সেই স্বাধীনতা তার থাকে না। এটা আমরা ঠিক আছে। এখন কথা আছে যে যদি আপনার এক জায়গা থেকে আসে, ওইটা যদি হয়, এদেশের ইয়াং জেনারেশন যারা আছে তাদের আকাঙ্ক্ষা, তাদের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে সেটা স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। আমি মনে করি বর্তমানে সেই পজিশন নাই। আর জিয়াউর রহমানের বিএনপি বলতেন, জিয়াউর রহমানের বিএনপি বর্তমানে নাই। এটাই মনে। অসংখ্য ধন্যবাদ। এখানে তাহলে ভাই আমার মাথায় 2% চার্জ আছে, আমি 3টি শব্দই শেষ করি। আপনি বলছেন ইয়াং জেনারেশন, আপনি বলছেন ভাইয়া ইয়াং জেনারেশন। বিএনপি ইয়াং জেনারেশন তো দূরের কথা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটা নেতৃস্থানীয় দল হিসাবে কিভাবে দলকে সুচারুরূপে ইন্টেলেকচুয়ালি ভাবে পরিচালনা করে পরবর্তীতে ক্ষমতায় যাওয়া যায়, সে ধারে কাছেই নাই। শুধু পাগলের গাঁজাখুরের মতো শুধু বক্তব্যই দিয়ে যাচ্ছে, আর জনপ্রিয়তা কমাচ্ছে বিএনপি। আমি বলেন। কথা শোনা যাচ্ছে না। ভাই এখানে একটা কথা আছে, মানে জনপ্রিয়তা কমাচ্ছে, হ্যাঁ, বিএনপির ভিতরে দ্বিধা বিভক্ত রাজনীতি দেখা যাচ্ছে, ওদের মধ্যে সবকিছুটা সমন্বয়হীনতার অভাব দেখা যাচ্ছে। কিন্তু একটা বিষয় কি, মানে কোনো একটা বিপ্লব হওয়ার পরে আপনি যদি আরো বসন্তের বিষয়ও দেখেন, হ্যাঁ, তো বিপ্লব হওয়ার পরে যেটা হয়, একটা রাজনৈতিক ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন আপনি ওই রাজনৈতিক ভ্যাকুয়াম ক্রিয়েট হওয়ার সময় যদি যে সব মানে সবাইকেই এক নাগারে যদি বলেন যে হ্যাঁ এর দোষ ওর দোষ সেই দোষ, দোষ ত্রুটি সারাক্ষণ খুঁজতে থাকে, তাহলে যেটা হবে যে ওই ভ্যাকুয়াম সৃষ্টির কারণে এক ধরনের এটাকে কি বলবো, অপরাজনীতি বা 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 এটাকে মানে কনফ্লিক্ট, অপরাজনীতি যে কোনো অর্থেই হবে, এটা কনফ্লিক্টও হতে পারে, বা রাজনৈতিক শূন্যতা থেকে
মানে রাজনৈতিক দলগুলোর যোগ্যতা হারানোর ফলে যেটা হয়, এক ধরনের রাজনৈতিক তৈরি। বুঝতে পারছি। আজকে সকলের সমস্যা হচ্ছে, তো মোয়াজ্জেম ভাই আপনি আজকে সর্বশেষ বক্তৃতা দিবেন। আসলে নর্থ ফেজ ভাইও সমস্যা আছেন। মানে অটাইমে চলে আসছি আমি, সরি, দুঃখিত। সো আপনারা একটু কষ্ট করে শেষ করে দিব, আমরা এখনই শেষ করে দিব। সো দর্শক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেই বিষয়ে সম্পূর্ণ ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারলাম, দিন শেষে বিএনপির যেটা করণীয় ছিল সেটা করছে নর্থ ফেজ ভাইয়ের মতে, কিন্তু আমরা মনে করি অন্যদের মতে এটা আসলে উচিত না। বিএনপি ভোট হারাচ্ছে, আর এই ভোট হারানোর কারণে ভবিষ্যতে তারা কিন্তু একটা বিশাল ব্যবধানে জিততে পারবে না। আপনি কি মনে করেন মোয়াজ্জেম ভাই? এটা 100% মনে করি। এটা মনে করি এই জন্যই যে আমি দেখেন বিএনপির নেতাদের যেসব কার্যকলাপ দেখছি, যে একজন তার ব্যক্তিগত কথার সাথে সে সাংঘর্ষিক। যেমন সালাউদ্দিন সাহেব বলল যে এই বিপ্লবটা অবিশ্বাসীয়, প্রথম বললো, তারপরে বিপ্লবই হয় নাই, এটাকে যদি বিপ্লব বলে আমি খুব প্রকাশ করব। তো এই আবার মির্জা আব্বাসের কথা বলুন, ফজু পাগলার কথা বলুন, মির্জা ফখরুলের কথা বলুন, এদের সাথে সব কিন্তু সাংঘর্ষিক। আর এইসব এদের কথাবার্তার কারণে কিন্তু বিএনপি ইমেজ ক্ষতিগ্রস্ত আছে। এটা আমি আমার ভিডিওতে বারবার আমি বলে আসছি যে বিএনপির এইসব নেতাকে যদি এরা এইভাবে চলতে থাকে, ভবিষ্যতে বিএনপি এক টার্ম ক্ষমতা পূরণ করবে, হাইলি দ্বিতীয়বার ক্ষমতা পূরণ করতে পারে, তৃতীয়বার কি হবে দেখুন, যে এখানে বিএনপি বিরোধী যারা তারা ক্ষমতায় আসবে। আর এখানে আওয়ামী লীগের বিষয়ে আমি একটা কথা বলতে চাই, যে নর্থ ফেজ ভাই যেটা বললো, আওয়ামী লীগের বিষয়ে একটা ফ্যাক্টর আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে সে করবে কি, যখনই এই বিএনপি আর তার এন্টি পার্টির সাথে কোনো ঝামেলা হবে, কনফ্লিক্ট হবে, তখন এখানে বিএনপি আওয়ামী লীগ ঢুকে যাবে। আওয়ামী লীগ ঢুকে বিরাট একটা বিশৃঙ্খলা করবে। এই বিশৃঙ্খলার ভিতরে আওয়ামী লীগ চাইবে একটা গৃহযুদ্ধ, যা কোনো একটা ফ্যাসাদ গন্ডগোল বাঁধানোর। এটাই বিএনপির আওয়ামী লীগের ভবিষ্যতের রাজনীতি এটাই। তাছাড়া আওয়ামী লীগের রাজনীতি আমি ওটা দেখি না। যদি এইসব আওয়ামী বিরোধীরা সবসময় এক থাকে, আওয়ামী লীগ ফিরে আসতে পারে। এইবার আমি বলি যে বিএনপির এই যে ভারতপন্থী যে কাজটা করছে, মানুষ ধারণা করছে তারা ভারতপন্থী রাজনীতি করছে। তারা মনে করছে যে আসলে ভারতের সাহায্য ছাড়া ক্ষমতায় যাওয়া যাবে না। তারা কিন্তু এখন জনগণের পালস বুঝছে না। আমি সরাসরি কথা বলতে চাই ভাই, সরাসরি, যদি কেউ খারাপ মনে করে আমার কিচ্ছু করার নেই, আমার এটা ওপিনিয়ন, আমার বাক স্বাধীনতা আছে, এই জন্য আমি এটা বলবই যে বর্তমানে বিএনপি যেভাবে এই আপনার কার্যক্রম চালাচ্ছে, এইটা তারা ভারতের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে। এটা জনগণের পালস তারা কোনো রকমই বুঝতে না। আর এখানে বিএনপির ভিতরে আরো একটা ফ্যাক্টর আছে, যে বিএনপির যারা প্রথম সারির নেতা আছে, মির্জা আব্বাস বলুন, গয়েশ্বর চন্দ্র রায় বলুন, তারপরে আছে আমির খসরু, সালাউদ্দিন, এইসব কিছু নেতা তারেক রহমানকে জিম্মি করে নিয়েছে। তারেক রহমানকে পুরোপুরি জিম্মি করে রেখেছে, খালেদা জিয়াকে পুরোপুরি জিম্মি করে রেখেছে। এরা যে অ্যাডভাইস, এরা যে বয়ানটা তাদের সামনে হাজির করে, তারেক রহমান তো দেশে নাই, তাকে তো এর উপরেই বয়ান তৈরি করতে হবে। তারপরেও তারেক রহমান ব্যক্তিগত কিছু মনে করেন যে সিদ্ধান্ত নেয়, সেটা প্রশংসনীয়, মানতে হবে এটা। কিন্তু এই যে নেতাগুলো আছে প্রথম সারির, এই তারেক রহমানের নিচে, এরা ভবিষ্যতে বিএনপির আসলে ইমেজ আরো নষ্ট করবে। এটাই আমার ওপিনিয়ন, এটাই বলতে যাচ্ছি। আর জামাতের বিষয়ে বলছি যে ওই যে যুদ্ধ অপরের ওই ফ্যাক্টরটা এখন বর্তমান প্রজন্ম ওইটা আর খাবে না, অতএব ওটা পূরণ হয়ে গেছে। এটা এখন যেই মাঠে আনতে যাবে সেই এখন ধরে নিবে, এই দেশের মানুষ ধরে নিবে যে ওই আওয়ামী লীগের ৭১-এর বয়ান এটা ইস্টাবলিশ করতে যাচ্ছে। এটাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সকল গেস্টকে ধন্যবাদ, আপনারা যারা দেখতেছেন তাদের সকলকে ধন্যবাদ।
আজকের আমাদের এই আলোচনাটি ছিল গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নিষিদ্ধ এবং রাজনৈতিক দলগুলোর মতামত এবং বিএনপি স্পেশালি কি করণীয় ছিল এবং কি করেছে নিষেধাজ্ঞার ব্যাপারে। আর জামাতকে বরাবরই আবার আওয়ামী লীগের দালালি বা 1971-এর রাজাকার বলাটা আমি মনে করি বা সকলে মনে করতেছে একটু ভিন্নভাবে। এটি একটি রাজনৈতিক ভাবে দেখতেছে। আপনারা যে যেখান থেকে আছেন আপনারা কিভাবে দেখতেছেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং ফ্যামিলিকে মূল্য দিবেন। আসসালামু আলাইকুম। ভাই আসি, হ্যাঁ, আল্লাহ হাফেজ।